শোকাবহ 15ই আগস্ট আজ ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি ঘাতক চক্র। সিনহা হত্যা মামলার আইও বদল, তদন্তে প্রভাব পড়বে না বলছে র্যাব। শিপ্রা ও সিফাতকে নিয়ে ফেসবুকের উপর নজরদারি। দেশে করোনায় আরও 34 মৃত্যু, বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে 7,62,000। গভীর কোমায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, ধানমন্ডি 32-এ আজ ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত, সরাসরি যাচ্ছে তার কাছে। মুহিত, ধানমন্ডি 32-এ এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানে আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। আপনি জানেন 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা সহ তার সব পরিবারে নিহত হয়েছেন ঘাতকদের হাতে। সেই দিনটিকে স্মরণ করতে, বঙ্গবন্ধুকে স্মরণ করতে, বঙ্গবন্ধুর পরিবারকে স্মরণ করতে ভোরে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানিয়েছেন। এখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীতে গেছেন, যেখানে শুয়ে আছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। সেখানে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর দলের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি আপনি দেখতে পাচ্ছেন যে সকাল আটটায় স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানোর পর্ব শুরু হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং মহানগরের নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা অপেক্ষা করছেন জাতির পিতাকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হবে। দিনটি আপনি জানেন যে করোনাকালীন সময়, সে কারণে স্বাস্থ্যবিধির বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সকাল 8টায় যেহেতু দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর্ব শুরু হবে, সে কারণে নেতাকর্মীরা এখন এখানে অপেক্ষা করছে। বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি আওয়ামী লীগের সমর্থক, পাশাপাশি জাতির পিতাকে যারা স্মরণ করেন তারাও এখানে এসেছেন। আমি আপনাকে ক্যামেরার বাইরে অনেক দূর এখানে অনেক নেতাকর্মী অপেক্ষা করছে, দেখাতে পারছি না যেহেতু আমরা একেবারে সামনে রয়েছি। সুতরাং কি পরিমাণের নেতা কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়েছে। রনক, আরেকটি বিষয় হচ্ছে 1975 সালের 15ই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের যে 5 জন আসামিকে এখনো যারা দেশের বাইরে পলাতক রয়েছেন, আমি নেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে কোনো মূল্যে তাদেরকে দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। রনক। মুহিত, আপনাকে ধন্যবাদ। কলঙ্কিত 15ই আগস্ট হত্যাযজ্ঞের আগে সেনাবাহিনীর স্পর্শকাতর জায়গাগুলোতে শক্ত অবস্থান নেয় ঘাতকরা। বিভিন্ন বাহিনী থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয় বঙ্গবন্ধুকে। কবজা করা হয় গোয়েন্দা সংস্থাগুলোকেও। ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতির জনকের বাড়ির নিরাপত্তারক্ষীদের সরিয়ে নিয়োগ দেওয়া হয় ঘাতকদের বিশ্বস্তদের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। পরিকল্পনা মতো 75-এর 14ই আগস্ট সন্ধ্যা নামার সাথে সাথে সচল হয়ে ওঠে সেনাবাহিনীর 2 ফিল্ড রেজিমেন্টের যানবাহনগুলো। ক্যান্টনমেন্টের দক্ষিণ ইউনিট থেকে 18টি কামান ভারী ট্রাক দিয়ে টেনে নেওয়া হয় বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। রাত 10টায় বেরিয়ে পড়ে বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলো। গন্তব্য এয়ারপোর্ট। রাত 11টার পর মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর বাশা, মেজর রাশেদ আরও অনেকে জড়ো হয় সেখানে। ঘাতকদের চূড়ান্ত বৈঠকের পর আক্রমণের প্রধান টার্গেট ঠিক করা হয় বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। বাইরে থেকে রক্ষী বাহিনীকে এবং ভেতর থেকে সেনাবাহিনীকে প্রতিরোধের দায়িত্ব দেয়া হয় মেজর নূর ও মেজর হুদাকে। সে অনুযায়ী ধানমন্ডি 27 নম্বর রোড, সোবহানবাগ মসজিদ ও 32 নম্বরের ব্রিজ ব্লক করে দেয়া হয়। ভারী মেশিন গান নিয়ে মেজর ডালিমকে সেরনিয়াবাদের বাসা, মেজর রিসালদার মুসলিম উদ্দিনকে শেখ মনি, মেজর শাহরিয়ারকে বাংলাদেশ বেতার কেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকা নিউ মার্কেট এবং তৎকালীন বিডিআরের আক্রমণ প্রতিহতের দায়িত্ব দেয়া হয়। আর মেজর ফারুক ট্যাঙ্ক নিয়ে অবস্থান নেয় শেরে বাংলা নগরে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের সামনে।
32 নম্বরে লেকপারে কামানসহ অন্য সদস্যদের নিয়ে অবস্থান নেয় মেজর মহিউদ্দিন। এরপর শুরু 15ই আগস্টের মর্মান্তিক হত্যাযজ্ঞ। নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় জাতির জনককে। যতক্ষণ পর্যন্ত আমরা এই 5 জন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণভাবে কার্যকর না করতে পারব, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা এবং আনার প্রচেষ্টা চলবে, এবং যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টা পরিসমাপ্তি ঘটবে। বঙ্গবন্ধুর নিরাপত্তায় ছিল সামরিক বেসামরিক মিলে 19টি সংস্থা, আর বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো বাণীতে রাষ্ট্রপতি বলেন, ঘাতকরা জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জাতির পিতার নাম এদেশের মানুষের অন্তরে চির অমলিন ও অক্ষয় হয়ে থাকবে। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে 15ই আগস্টে প্রাণ হারানো সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, 1975 সালের 15ই আগস্টে হামলার সময় ঘাতকদের মূল উদ্দেশ্যই ছিল রাষ্ট্র কাঠামোকে ভেঙে স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করা। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এদিকে হত্যায় জড়িত খুনিরা যাতে পুরস্কৃত না হয়ে সাজা পায়, সেই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনগ্রসর দুস্থদের জন্য কাজ করার প্রত্যয়ের কথাও জানান তিনি। মুজিব বর্ষ ও জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার 50,000 বার কোরআন খতম পরবর্তী দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মুজিব বর্ষ উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় 1 লক্ষ বার কোরআন খতমের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে সারা দেশে 2,800-র বেশি প্রতিষ্ঠানে প্রায় 71,000 এতিম শিশু কিশোরের মাধ্যমে 50,000 বার কোরআন খতম সম্পন্ন হয়েছে। শুক্রবার সমাজ কল্যাণ অধিদপ্তরের অডিটোরিয়ামে জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম পরবর্তী দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে 15ই আগস্টে শহীদদের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। 6 বছর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, বাবা আমার লাশও দেখতে পাইনি, কবরও জিয়ারত করতে পারিনি, যে আসতেও পারিনি। এবার আমাদের বাইরেই পড়ে থাকতে হয়েছিল। এক এতিম হয়ে সর্বস্ব হারিয়ে বিদেশের মাটিতে রিফিউজি হয়ে থাকার মতো কি কষ্ট, এটা যারা আমাদের মতো যারা ছিল তারা জানে। এবং আমাদের পরিবার পরিজন আত্মীয়স্বজনের মধ্যে যারা কেউ গুলিতে আহত, কেউ ওই অবস্থায় যারা ছিল বেঁচে টেচে, তারা ওভাবেই রিফিউজি হয়েছিল দিনের পর দিন। এতিম, বয়স্ক, বিধবা সহ অনগ্রসর মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয়ের কথাও জানান প্রধানমন্ত্রী। তারা পুরস্কৃত হয়েছিল এই খুন করবার জন্য। নারী হত্যাকারী, শিশু হত্যাকারী, রাষ্ট্রপতি হত্যাকারী, তাদেরকে পুরস্কৃত করে। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। আমি সেই অবস্থার থেকে পরিবর্তন আনতে চাই, আর এদেশের সব মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, ন্যায় পরায়ণতার জন্য সৃষ্টি হয়, প্রত্যেক মানুষের জন্য অধিকার থাকে, সেদিকে আমরা লক্ষ্য রাখি। পরে দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্তভার র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে একই দায়িত্বে ছিলেন র্যাব 15-এর সহকারী পুলিশ সুপার জামিল আহমদ। তবে এই পরিবর্তনে তদন্তে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার 4 পুলিশ সহ 7 জনকে রিমান্ড নেওয়া হয়। তবে ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে
এখনও রিমান্ডে নেওয়া হয়নি। আশিক বিল্লাহ বলেন, তদন্তকারী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তুলনামূলক কম গুরুত্বপূর্ণদের আগে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি সিফাত ও শিপ্রাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতেও নজরদারি করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে হত্যাকাণ্ডে স্থান পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। অন্যদিকে পুলিশের মামলায় র্যাব হেফাজতে গ্রেপ্তার হওয়া 3 সাক্ষীর জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া ওসি প্রদীপের বিরুদ্ধে মহেশখালীর লবণ চাষী আব্দুস সাত্তার নিহতের ঘটনায় তার স্ত্রীর দায়ের করা অভিযোগ তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। কর্মকর্তা মনে করছেন প্রথমে সাক্ষীদের সাথে কথা বলবেন এবং যাদের অপেক্ষাকৃত কম ইনভলভ তাদের বিষয়ে উনি আগে নিশ্চিত হবেন এবং পরবর্তীকালে মূল অভিযুক্তদেরকে রিমান্ডে এনে মূল তথ্য বের করবেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং গণমাধ্যমে এসছে এই সকল বিষয়ে আমরা অর্থাৎ র্যাব এবং তদন্তকারী কর্মকর্তা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল আছি এবং সকল ধরনের পোস্ট, সকল ধরনের ছবি সবকিছুই আমাদের নজরে আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে, সিনহা হত্যাকাণ্ডেরও সঠিক বিচার হবে। বিএনপি, জামায়াত এবং সাম্প্রদায়িক শক্তি সরকার পতনের সুযোগ খুঁজছে বলেও মন্তব্য করেন তিনি। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, 15ই আগস্টের বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হবে। শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত 15ই আগস্ট উপলক্ষে শোক দিবসের আলোচনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া বিএনপি এক এক সময় এক ইস্যু সরব হয়ে ওঠে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আর দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, শেখ পরিবারকে চিরতরে নিশ্চিহ্ন করাই ছিল 15ই আগস্টের খুনিদের মূল উদ্দেশ্য। বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার হরণকারী সব কালো আইন বাতিল করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কোনো দুর্নীতির কথা, তাদের কোনো বিবেকবর্জিত কীর্তিকলাপের কথাও যদি কেউ সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার প্রিন্টিং মিডিয়াতে প্রকাশ করে, তাহলে সেই সাংবাদিক অথবা সেই ব্যক্তির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবশ্যই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পাই কোনো সুষ্ঠু নির্বাচনের মধ্যে, আমরা সেগুলোকে অবশ্যই। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। তাদের 33 জন হাসপাতালে এবং 1 জন বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন 3591 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন করে আরও 2766 জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট 2,71,881 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 87টি পরীক্ষাগারে 24 ঘন্টায় 12,856টি নমুনা পরীক্ষা ও সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত 13,28,757টি নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,752 জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,56,623 জন। গত 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। প্রথম মৃত্যু ঘটে 19শে মার্চ। 11ই মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনায় মৃত্যু 7,62,000 ছাড়িয়েছে। মোট শনাক্ত 2,13,00,000-এর ওপরে। এদিকে খাবারের মাধ্যমে করোনা সংক্রমণের প্রমাণ না থাকায় এই ব্যাপারে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মারা গেছে আরও 1,120 জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে 1,71,000 ছাড়ালো। মোট আক্রান্ত 54,76,000-এর বেশি। ব্রাজিলে আরও 1,007 জন সহ মৃতের সংখ্যা 1,06,000 ছাড়িয়েছে। আক্রান্ত 32,76,000-এর বেশি। ভারতে শুক্রবার গেল কয়েক ঘন্টায় মারা গেছে আরও 990 জন মানুষ। এই নিয়ে মোট মৃত্যু 49,000 ছাড়িয়েছে। নিউজিল্যান্ডে লকডাউনে থাকা অকল্যান্ডের বাইরেও শনাক্ত হয়েছে করোনা। দীর্ঘ 3 মাস করোনা মুক্ত থাকার রেকর্ডে ছেদ পড়ে এই সপ্তাহে। আরও 13 জন সহ দেশটিতে মোট আক্রান্ত 1,600-র বেশি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, খাবারের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। সংস্থাটির কারিগরি কমিটির প্রধান ডাক্তার মারিয়া ভ্যান কার্কোভ জানান, খাবারের মাধ্যমে করোনা ছড়িয়েছে এমন প্রমাণ এই পর্যন্ত পাওয়া যায়নি। তাই খাবার প্যাকেট করা বা পরিবহনে উদ্বিগ্ন না হতে বলেছেন তিনি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডাক্তার মাইক রায়ান জানিয়েছেন, এই বিষয়ে চীনের গবেষণার ফলাফল পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গবেষকরা। মস্তিষ্কে অস্ত্রোপচার করা ভারতের সাবেক
প্রেসিডেন্ট প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। গভীর কোমায় চলে গেছেন তিনি। মস্তিষ্কে অস্ত্রোপচারের ৭২ ঘণ্টা পার হলেও কোনো উন্নতি নেই দেশটির করোনা আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির। সোমবার থেকে ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দিল্লির সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। তবে এই পরিস্থিতির মধ্যে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন তার ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। ভারতের গণমাধ্যমগুলোকে গুজবের আখড়া বলেও মন্তব্য করা হয়। গত রবিবার রাতে বাসার বাথরুমে পড়ে যাবার পর দিল্লি সামরিক হাসপাতালে প্রণবের অস্ত্রোপচার হয়। সেখানেই তার শরীরে ধরা পড়ে করোনার জীবাণু। ২০১২ থেকে ১৬ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন অর্থনীতিবিদ প্রণব মুখার্জি। ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন ও ২০০৮ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ দেয়া হয় তাকে। চট্টগ্রামের পাহাড়তলীর আজম রোডে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে আগুনে বস্তিটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানায়, বস্তির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এতে বস্তির ৩৫টি ঘর আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। উদ্ধার করা হয় ২ জনের মরদেহ। এদের একজন শিশু রাসেল, অন্যজন এক নারী আয়েশা বেগম। ফায়ার সার্ভিসের উপপরিচালক আজিজুল ইসলাম জানান, আগুন নেভানোর পর ধ্বংসস্তূপের ভেতর থেকে ২টি লাশ উদ্ধার করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের কারাগারে আটক কমপক্ষে ৪০০ তালেবানকে মুক্তি দিতে শুরু করেছে আফগান সরকার। আফগানিস্তানে ১৯ বছর ধরে চলা সংঘাত নিরসনে লক্ষ্যে তালেবানদের সাথে আফগান সরকারের দীর্ঘ শান্তি আলোচনার পর এই পদক্ষেপ নেওয়া হলো। ৪০০ তালেবান বন্দীর মধ্যে ৮০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। তাদের বিরুদ্ধে আফগান নাগরিক ও বিদেশিদের উপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও ৪০০ বন্দীর মধ্যে ৪৪ জনের বিরুদ্ধে ভয়াবহ হামলার অভিযোগ রয়েছে। আফগানিস্তানে জুড়ে চলা অস্ত্রবিরতি এবং তালেবান আফগান সরকারের মধ্যকার চলমান শান্তি আলোচনা অক্ষুণ্ণ রাখতে মার্কিন সেনা প্রত্যাহার সহ নানা শর্ত সাপেক্ষে হচ্ছে এই বন্দি মুক্তি। সব বন্দীকে ছেড়ে দেওয়ার পর কাতারে আবারও শুরু হবে শান্তি আলোচনা। তবে তালেবানদের মুক্তিকে বিশ্বের জন্য বিপজ্জনক বলে হুঁশিয়ার করে দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেন, শান্তির জন্য বন্দি মুক্তি দরকার, তবে প্রাণের বিনিময়ে নয়। ২০০১ সালে মার্কিন আগ্রাসনের মুখে তালেবানদের ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শোকাবহ ১৫ই আগস্ট আজ ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু প্রতিকৃতি ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। হত্যা করেও বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি ঘাতক চক্র। সিনহা হত্যা মামলার আই ও বদল, তদন্তে প্রভাব পড়বে না বলছে র্যাব। শিপ্রা ও সিফাতকে নিয়ে ফেসবুকের উপর নজরদারি। দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, বিশ্বে প্রাণহানি ছাড়িয়েছে ৭,৬২,০০০। গভীর কোমায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১১টায়, এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এখন সাথে থাকায় ধন্যবাদ।